দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা ভ্যাকেন্সি বেরিয়েছে এবং সেই ভ্যাকেন্সি সম্পর্কে আমি আজকে তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। এই ভ্যাকেন্সিতে টোটাল 5টা এখানে ডিপার্টমেন্ট দিয়েছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, সিভিল এবং কমিউনিকেশন। এই 5টা ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সি আছে এবং এইখানে যে টোটাল ভ্যাকেন্সি আছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং কন্ট্রোল ইনস্ট্রুমেন্টেশন থেকে 10টা করে এবং সিভিল কমিউনিকেশন থেকে 5টা। এবং এখানে ব্রেকআপ দিয়ে দেওয়া আছে, অর্থাৎ আনরিজার্ভড অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, ওবিসি নন ক্রিমিলিয়ার ক্যান্ডিডেটদের জন্য, এসসি এসটি এবং ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য এখানে কিন্তু টোটাল সেই সিট যে রিজার্ভ ভ্যাকেন্সিস আছে সেই ভ্যাকেন্সিসটা এখানে দেওয়া আছে। এরপর এখানে পেমেন্ট বা স্যালারির ক্ষেত্রে বলা আছে 35,400 থেকে 1,12,400 স্যালারি হবে এবং সেটা লেভেল 6 পে ম্যাট্রিক্সে হবে। এইখানে আপার এজ লিমিট 28 বছর বলা হয়েছে এবং 28 বছর কবে, লাস্ট ডেট যেদিন অনলাইন অ্যাপ্লিকেশনের অর্থাৎ 26/5/2023 28 বছরের মধ্যে কিন্তু ডেট হতে হবে। এছাড়াও যদিও কিছু রিল্যাক্সেশন আছে সেগুলো আমি পরে আলোচনা করছি। এই জায়গাতে যে ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সিটা কিন্তু ডিপার্টমেন্টের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের রেসপেক্টে কিন্তু ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে, সেটা কিন্তু টাইম টু টাইম ডিভিসি ওয়েবসাইটে সেটা কিন্তু আপডেট চলে আসবে। এই জায়গাতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে যেটা বলা আছে, প্রথমে বলে দিই এই যে টোটাল ডিপার্টমেন্ট আছে 5টা, এই 5টা ডিপার্টমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 3 ইয়ার্স ফুল টাইম কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে কিন্তু দরকার। এই জায়গাতে অনেকের মনে কোশ্চেন আছে যারা ভোকলেট দিয়ে অর্থাৎ ভোকেশনাল কোর্স করে বা এইচএস সায়েন্স দিয়ে যারা সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট ডিপ্লোমাতে ভর্তি হয়েছে অর্থাৎ 2 বছরের ডিপ্লোমা কোর্স করছো, তারা কি এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে? এটার একটাই অ্যান্সার যে না, তারা পারবে না। 2 বছরের যারা ডিপ্লোমা কোর্স করছো তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। যারা ফার্স্ট ইয়ার থেকে ডিপ্লোমা করছো তারাই একমাত্র এই ফর্মটা ফিল আপ করতে পারবে। নাম্বার 2, এই জায়গাতে যে কন্ডিশনগুলো আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একই কন্ডিশন যে 3 ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে হতে হবে। একটা তোমাদের পার্টিকুলার যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছো সেই ডিপার্টমেন্ট থেকে, যেরকম মেকানিক্যাল ইলেকট্রিক্যাল থেকে যদি করো তাহলে মেকানিক্যাল থেকে করলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল থেকে করলে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন থেকে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন অথবা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। আর যদি সিভিল থেকে করো তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, আর যদি কমিউনিকেশনে অ্যাপ্লাই করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা তোমাদের কিন্তু দরকার। এবং এই ক্ষেত্রে বলে রাখছি প্রত্যেকটা ইনস্টিটিউটকে কিন্তু এআইসিটিই অ্যাপ্রুভড হতে হবে। এআইসিটিই অ্যাপ্রুভড বা স্ট্যাটুটরি কোনো বডি অ্যাপ্রুভেন্স ছাড়া সেই ইনস্টিটিউট থেকে যদি ডিপ্লোমা তুমি পাস করো তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এবং তার জন্য তোমাকে প্রুফ দিতে হবে যে তোমার ইনস্টিটিউট এআইসিটিই অ্যাপ্রুভড। এবং তোমাকে ওভারঅল 65% মার্কস পেতে হবে জেনারেল, ওবিসি নন ক্রিমিলিয়ার এবং ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য 65% মার্কস এবং এসসি এসটি এবং পিডাব্লিউবিডির জন্য 60% ওভারঅল মার্কস পেতে হবে। কোনো সেমিস্টারে বা ফাইনাল সেমিস্টারে নয়, ওভারঅল কিন্তু তোমাকে 60% মার্কস পেতে হবে। এইটা কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্যই অ্যাপ্লিকেবল। এরপরে চলে আসি হায়ার ডিগ্রি, যারা বিটেক বা এমটেক বা আদার্স কোনো হায়ার টেকনিক্যাল ডিগ্রি করেছো তারা কি এলিজিবল? সিম্পল অ্যান্সার না, একমাত্র ডিপ্লোমা যাদের আছে তারাই এলিজিবল। এরপরে তোমরা হয়তো বলতে পারো যে স্যার আমরা ডিপ্লোমা করার পর আমরা বিটেক করেছি ল্যাটারাল এন্ট্রিতে, 3 বছরের আমরা বিটেক করেছি, তাহলে কি আমরা এলিজিবল? এই জায়গাতে সিম্পল কথা, তোমরা তাহলে তোমাদের বিটেক যে ডিগ্রিটা আছে সেই ডিগ্রিটা তোমরা শো করবে না, তোমরা শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের রেসপেক্টে তোমরা ফর্মটা ফিল আপ করবে। কারণ যদি তোমরা বিটেক শো করো তাহলে কিন্তু তোমরা এলিজিবল নও, শুধুমাত্র ডিপ্লোমা থাকলেই এলিজিবল। তাই এই ক্ষেত্রে আর কোনো রকমের কোনো কনফিউশন থাকার কথা নয়, শুধুমাত্র ডিপ্লোমা, আইটিআই, লোয়ার ডিগ্রি বা হায়ার ডিগ্রি কোনো কিছুই কিন্তু এলিজিবল নয়। এরপরে আপার এজ লিমিটের ক্ষেত্রে তোমাদের 28 ইয়ার্স অ্যাজ অন 26/5/2023 মধ্যে তোমাদের 28 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং সেই ক্ষেত্রে ডিপার্টমেন্টাল যারা ক্যান্ডিডেট হবে অর্থাৎ যারা ডিভিসিতে আদার্স কোনো ডিপার্টমেন্টে কাজ করছে সেই সমস্ত ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু কোনো আপার এজ লিমিট নেই, তারা কিন্তু যে কোনো এজের ক্যান্ডিডেটই কিন্তু বসতে পারবে। আর যারা এসসি এসটি ওবিসি বা পিডাব্লিউবিডি বা এক্স সার্ভিসম্যান আছে সেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন সেই হিসেবেই কিন্তু তারা কিন্তু এজ রিল্যাক্সেশনটা পেয়ে যাবে। সেই ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন যেটা হবে সেটা হচ্ছে ওবিসি নন ক্রিমিলিয়ারের ক্ষেত্রে 3 ইয়ার্স, এসসি এসটির ক্ষেত্রে 5 ইয়ার্স, পিডাব্লিউবিডি যেটা আছে সেটার ক্ষেত্রে 10 ইয়ার্স। এবং যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকে তাহলে এক্স সার্ভিসম্যানের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রুলস রেগুলেশন আছে সেই ক্ষেত্রে কিন্তু যা রিল্যাক্সেশন তারা পাবে সেটাই কিন্তু তারা
পাবে। এরপরে আমি ডাইরেক্টলি চলে আসছি সিলেকশন প্রসেসে। সিলেকশন প্রসেস তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার পর তোমাদের একটা কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে, যেখানে তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন থাকবে। তোমাদেরকে 2 ঘন্টার এক্সাম হবে। সেই 2 ঘন্টার মধ্যে তোমাদের এমসিকিউ যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। এমসিকিউ কোয়েশ্চেন যেটা থাকবে সেটা কিন্তু দুটো পার্ট থাকবে। একটা পার্ট 1 যেটাকে বলা হচ্ছে গ্যাট অর্থাৎ জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, এবং পার্ট 2 যেটা হচ্ছে টেকনিক্যাল নলেজ টেস্ট বা টিকেটি। এই দুটো পার্ট থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। এইখানে কিন্তু পাসিং মার্ক হচ্ছে 50%। যদি তোমরা জেনারেল, ওবিসি বা ইডাব্লিউএস হয় তো 50% অফ টোটাল মার্কস প্রত্যেকটা পার্টে, পার্ট 1 এবং পার্ট 2তে প্রত্যেকটাতে তোমাদেরকে 50% অ্যাটলিস্ট পেতে হবে। এবং এসসি, এসটি, পিডাব্লিউডি যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে 40%। কিন্তু এটা মানে এই কথা নয় যে 50% মার্কস তুমি যদি পেয়ে যাও তাহলেই তুমি পাস করে যাবে। সেটা ডিপেন্ড করছে যা ভ্যাকেন্সি তার ওপর। এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন। এরপরে দেখা গেল যে আমার 5টা ভ্যাকেন্সি আছে, সেই 5টা ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখা গেল যে 80%-এর ওপরে যারা পেয়েছে সেই ক্ষেত্রে হয়তো দেখা গেল যে 50 বা 100 ক্যান্ডিডেট অলরেডি চলে এসছে। তো সেই ক্ষেত্রে কিন্তু হয়তো 80%ই কাট অফ হয়ে যাবে। তুমি 50% মার্কস পেলেও তোমাকে কিন্তু কল করা হবে না, সেটা কিন্তু হতে পারে। এবং সেই রুলস রেগুলেশন বা শর্টলিস্ট যারা হবে সেটা কিন্তু ডিভিসির ওয়েবসাইটে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। অ্যাপ্লাই যখন তোমরা করবে, তারপরে তোমাদের যখন কম্পিউটার বেস টেস্ট হয়ে যাবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এবারে কাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে সেটা কিন্তু ডিভিসির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে টাইম টু টাইম। এবং সেই জায়গাতে তোমরা যখন ডকুমেন্ট ভেরিফিকেশন যাবে তখন তোমাদের কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো এখানে বলে দেওয়া আছে। আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত কিছু নিয়ে যেতে হবে। শর্টলিস্টের যারা ক্যান্ডিডেট হবে তাদেরকে যে শর্টলিস্ট হয়েছে এটার ব্যাপারে তাদেরকে ইমেলের থ্রু জানানো হবে এবং ডিভিসির ওয়েবসাইটে সেটা জানানো হবে। এবং তোমাদের যে কল লেটার, সেই কল লেটার কিন্তু তোমাদেরকে থ্রু মেল তোমাদেরকে দেওয়া হবে। এবং সেই জায়গাতে ডেট, টাইম, ভেন্যু সমস্ত কিছু ইনফরমেশন থাকবে। কোনো রকম বাই পোস্ট বা হার্ড কপিতে কোনো রকম কল লেটার কিন্তু তোমাদের কাছে পাঠানো হবে না। এরপরে যে এক্সাম হবে কম্পিউটার বেসড টেস্ট, দুটো পার্ট আছে। সেই দুটো পার্টের যে সিলেবাস, সেই সিলেবাস একটা ডিটেলস এখানে সিলেবাস দেওয়া আছে। কোনো পার্টিকুলার কোনো কিছু এখানে বলা নেই। তাও এই জায়গাতে যেটা আমি বলছি, প্রথম কথা পার্ট 2 যেটা টেকনিক্যাল নলেজ টেস্ট, সেটা হচ্ছে তোমার যে ডিপ্লোমা যে ডিপার্টমেন্টের এগেনস্টে তুমি অ্যাপ্লাই করছো সেই ডিপার্টমেন্টের টেকনিক্যাল যে সাবজেক্ট, তোমরা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যেটা পড়েছো সেই টেকনিক্যাল সাবজেক্টের থেকেই তোমাদের কিন্তু কোশ্চেন করা হবে। এটা কিন্তু এআইসিটির যে স্ট্যান্ডার্ড সিলেবাস, সেই সিলেবাসের থেকেই কোশ্চেন করা হবে। এই জায়গাতে আর কোনো কিছু ডিটেল সিলেবাস দেওয়া হয়নি। কিন্তু গ্যাট যেটা আছে অর্থাৎ জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, সেই জায়গাতে বিভিন্ন রকমের কোশ্চেন অ্যান্সার থাকতে পারে। এই জায়গাতে যেরকম বলছে, যেরকম অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস অ্যান্ড সিম্বলস অ্যান্ড দেয়ার রিলেশনশিপ, অ্যারিথমেটিক্যাল কম্পিউটেশন অ্যান্ড আদার অ্যানালিটিক্যাল ফাংশন, জেনারেল অ্যাওয়ারনেস থাকতে পারে। তারপরে এই জায়গাতে বিভিন্ন রকমের কারেন্ট ইভেন্টস থাকতে পারে, সাচ ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন এক্সপিরিয়েন্স ইন দ্য সায়েন্টিফিক অ্যাসপেক্ট অ্যাজ মে বি এক্সপেক্টেড অফ এনি এডুকেটেড পারসন। ইট উইল অলসো ইনক্লুড কোয়েশ্চেন অন বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড অ্যাপ্লিকেশন। তো এখানে একটা সাদামাটা সিলেবাস বলা হয়েছে, কোনো পার্টিকুলার কোনো স্ট্রং সিলেবাস বলা হয়নি। তার মানে এখান থেকে কিন্তু মানে যে কোনো এরিয়ার থেকে, যে কোনো কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল নলেজ, যে কোনো জায়গা থেকে কিন্তু তোমাকে কোশ্চেন করা হতে পারে। ইংলিশ থেকে কোশ্চেন করা হতে পারে, অ্যারিথমেটিক্স থেকে কোশ্চেন করা হতে পারে। তাই স্ট্যান্ডার্ড কোনো সিলেবাস নেই, তোমাকে কিন্তু সমস্ত কিছুই প্রিপারেশন নিয়ে যেতে হবে। এরপরে পেমেন্ট অফ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বলে রাখি, এখানে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে এই অ্যাপ্লিকেশন করার জন্য 300 টাকা পেমেন্ট করতে হবে। এবং যারা এসসি, এসটি, পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান আছে তাদের জন্য কোনো রকম পেমেন্ট লাগবে না। এই জায়গাতে বলে রাখি সমস্ত রকম পেমেন্ট কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ কোনোভাবেই তোমাদেরকে আর কিন্তু এটা রিফান্ড করা হবে না। এরপরে পেমেন্টের ক্ষেত্রে কিন্তু দুটো অপশন আছে। একটা হচ্ছে এসবিআই কালেক্টেড থ্রু পেমেন্ট করা। এই পেমেন্ট কিভাবে করতে হবে এটা এখানে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে। ফর্ম ফিল আপের সময় আমরা সেটা দেখিয়ে দেবো। এছাড়া আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে দিয়ে, অর্থাৎ অনলাইন যে পেমেন্ট, যেরকম নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইউপিআই পেমেন্ট, সেই পেমেন্ট গেটওয়ে দিয়েও কিন্তু তোমরা এই ফর্মটা যে পেমেন্ট সেটা কিন্তু তোমরা করতে পারো। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 26শে মে 2023। এই জায়গাতে যেটা বলা আছে যে ফিস তোমরা যদি কোনো অন্য অ্যাকাউন্টে পেমেন্ট করে দাও সেই ক্ষেত্রে ডিভিসি কিন্তু কোনোভাবেই কোনো রেসপন্সিবল থাকবে না। এবং এই জায়গাতে তোমাদেরকে 300 টাকায় সম্পূর্ণভাবে তোমাদেরকে পে করতে হবে। কোনোরূপ যদি তোমরা 200 টাকা বা 100 টাকা পেমেন্ট করো, পার্ট পেমেন্ট করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। আর অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল, তাই কোনোভাবেই তোমাদেরকে কিন্তু সেটা রিফান্ড করা হবে না। এরপরে কম্পেনসেশন প্যাকেজ অর্থাৎ স্যালারির ক্ষেত্রে আমি আগেই বলেছি 35,400 থেকে 1,12,400 ইন পে ম্যাট্রিক্স লেভেল 6 অর 7th পে রিভিশনের যে আছে সেটা কিন্তু তোমরা পাবে। এখানে তোমরা 1 ইয়ার প্রবেশন পিরিয়ডে থাকবে। 1 ইয়ার প্রবেশন পিরিয়ড তোমাদের যখন কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদেরকে যে নর্মাল স্কেল পে যে ম্যাট্রিক্স আছে সেই পে ম্যাট্রিক্সে তোমাদেরকে কিন্তু এনরোল করা হবে। এবং সেই ক্ষেত্রে তোমাদের যা
বেসিক পে, সেন্ট্রাল ডিয়ারনেস অ্যালাউন্স বা সিডিএ যেটা আছে, মেডিকেল রিম্বার্সমেন্ট, লিভ ট্রাভেল অ্যালাউন্স, এনপিএস, কনভিয়েন্স অ্যালাউন্স, লিভ এনক্যাশমেন্ট অ্যান্ড এইচআরএ সমস্ত কিছুই কিন্তু তোমরা তারপর থেকে পাবে। অর্থাৎ 1 বছরের পর থেকে তোমরা কোম্পানির ডাইরেক্ট পেরোলের মধ্যে চলে যাবে। এরপর সার্ভিস এগ্রিমেন্ট বন্ড, অর্থাৎ তোমাদেরকে যে ডিভিসি এই যে সার্ভিসটা দিচ্ছে এই সার্ভিসের জন্য তোমাদেরকে একটা বন্ড কিন্তু সাইন করতে হবে। এই বন্ডটা তোমাদের যেটা থাকবে এটা নর্মাল, জেনারেল, ওবিসি বা ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 2 লাখ টাকার বন্ড থাকবে এবং আদার্স ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরির জন্য 1 লাখ টাকার বন্ড থাকবে এবং তার সাথে অ্যাপ্লিকেবল ইন্টারেস্ট। এটা থাকবে মানে এই নয় যে তোমাকে এই টাকাটা কিন্তু সার্ভিস পাওয়ার আগে তোমাকে জমা করতে হবে। তুমি যদি জব ছেড়ে দাও, কবের মধ্যে জব ছেড়ে দাও সেটা আমি বলছি, তুমি যদি জব ছেড়ে দাও তাহলে তোমাকে এই টাকাটা দিয়ে এবং তার সাথে যে অ্যাপ্লিকেবল ইন্টারেস্ট হবে সেই টাকাটা দিয়ে তোমাকে কিন্তু জব ছাড়তে হবে। এবং সেটা লিমিট কি বলা আছে, এখানে বলা আছে যে তোমাকে যে প্রবেশন পিরিয়ড 1 ইয়ার আছে সেই প্রবেশন পিরিয়ড কমপ্লিট হওয়ার পর তোমাকে মিনিমাম 3 ইয়ার্স তোমাকে সার্ভিস দিতে হবে। অর্থাৎ প্রবেশন পিরিয়ড 1 বছর এবং তারপর সার্ভিস 3 বছর, অর্থাৎ ওভারঅল তোমাকে 4 বছর কিন্তু ডিবিসিতে জব করতে হবে। তার আগে 4 বছরের আগে যদি তুমি ছাড়তে চাও কোম্পানি তাহলে কিন্তু তোমাকে এই অ্যামাউন্ট পে করতে হবে। এরপরে হেলথের ক্ষেত্রে বলে রাখি তোমাদেরকে মেডিকেল চেক আপ হবে এবং সেটা স্ট্যান্ডার্ড একটা মেডিকেল প্র্যাকটিশনার তোমাকে চেক করবে। যদি কোনো রকম মেডিকেলে তোমার হেলথের কোনো রকম কোনো স্ট্যান্ডার্ডের প্রবলেম থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই সার্ভিসটা কিন্তু তোমাকে পাবে না, অর্থাৎ সেই ক্ষেত্রে তুমি কিন্তু মেডিকেলি আনফিট হয়ে যাবে। এরপরে জেনারেল ইনফরমেশন কিছু বলা আছে, সেই জেনারেল ইনফরমেশনের মধ্যে যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমি সেই কথাগুলি বলছি, বাকি নর্মাল কথা এখানেই বলা আছে। এই জায়গাতে তোমাদেরকে যেখান থেকে তোমাদের ইনস্টিটিউশন আছে বা যেখান থেকে তুমি ডিগ্রিটা নিয়েছো সেই ডিপ্লোমা ইনস্টিটিউশনকে অবশ্যই এআইসিটি বা কোনো অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটুটারি অথরিটির অ্যাফিলিয়েটেড হতে হবে বা রেকগনাইজড হতে হবে, আদারওয়াইজ সেই ডিগ্রিটা কিন্তু ভ্যালিড হবে না। এরপর তোমাদের যখন সিলেক্ট করা হবে, সিলেক্ট হওয়ার পর তোমাদেরকে ডিভিসির যে কোনো ইউনিটে তোমাদেরকে পোস্টিং হতে পারে। এই ক্ষেত্রে সমস্ত কিছু কিন্তু ডিভিসি যা ঠিক করবে সেটাই তোমাকে মেনে নিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটের কোনোরূপ চয়েস কিন্তু শোনা হবে না। এরপরে এই জায়গাতে যে এআইসিটি অ্যাপ্রুভাল যে ফর্ম, অর্থাৎ এআইসিটির ওয়েবসাইটে তোমার ইনস্টিটিউটের নাম যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে তোমার ডিগ্রিটাকে কিন্তু ভ্যালিড বলা হবে না। সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু প্রুফ দিতে হবে যে তোমার ইনস্টিটিউশন এআইসিটি অ্যাপ্রুভড। এই জায়গাতে তোমার যদি সিজিপিএ বা ওজিপিএ বা ডিজিপিএ অর্থাৎ তোমাদেরকে যে গ্রেড সিস্টেমে যদি তোমার মার্কস থাকে তাহলে এই গ্রেড সিস্টেমটাকে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য তোমার ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট বা কাউন্সিলের যে রুলস রেগুলেশন আছে সেটা কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাট কিন্তু তোমাকে সাবমিট করতে হবে এবং সেই হিসেবেই কিন্তু তোমাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। যদি কোনো রকম তোমার ইউনিভার্সিটিতে কোনো পার্সেন্টেজ কনভার্সেশনের রুল না থাকে তাহলে এখানে ডিভিসির যে পার্সেন্টেজ কনভার্সেশনের যে রুল সেই রুল কিন্তু তারা ফলো করবে এবং সেই ক্ষেত্রে বলা আছে দ্য ইকুইভ্যালেন্স উড বি এস্টাবলিশড বাই ডিভাইডিং দ্য ক্যান্ডিডেট সিজিপিএ বাই দ্য ম্যাক্সিমাম পসিবল সিজিপিএ অ্যান্ড মাল্টিপ্লাইং দ্য রেজাল্ট উইথ 100। এই ফর্মুলাতে কিন্তু ডিভিসি তোমাদের সিজিপিএ থেকে পার্সেন্টেজ কিন্তু ক্যালকুলেট করে নেবে। এরপর তোমাকে নো অবজেকশন সার্টিফিকেট তোমাদেরকে শো করতে হতে পারে যদি তোমরা কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্টে বা পাবলিক সেক্টর আন্ডারটেকিংস বা কোনো অটোনোমাস বডিসের আন্ডারে তুমি এখন যদি জব করো তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ওই অথরিটিস থেকে নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসি তোমাকে কিন্তু সাবমিট করতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু এই এক্সামে কোনোভাবেই অ্যাপিয়ার হতে পারবে না। এই জায়গাতে ডিভিসি যে কোনো সময় তোমার যে ফর্ম আছে সেই ফর্মটাকে ক্যান্সেল করতে পারে, রেস্ট্রিক্ট করতে পারে, এনলার্জ করতে পারে, মডিফাই করতে পারে, অল্টার করতে পারে, সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস বা সিলেকশন প্রসেসটাকে করতে পারে এবং সেটা টাইম টু টাইম কিন্তু সেটা ডিভিসির ওয়েবসাইটে জানিয়ে দেবে কী কারণে সেটা করা হচ্ছে। তবে এইরূপ হওয়ার আশা কিন্তু খুবই কম। এরপরে কম্পিউটার টেস্ট যেটা হবে সেই টেস্টের পরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের সমস্ত ক্যান্ডিডেটকে একটা অরিজিনাল সেট নিয়ে যেতে হবে, তার সাথে জেরক্স নিয়ে যেতে হবে এবং জেরক্সের প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে সেম স্টাইলে কিন্তু সিগনেচার করতে হবে। এই জায়গাতে বলা হচ্ছে দ্য এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট ফর ফাইনাল সিলেকশন উইল বি কনফার্ম আফটার ডকুমেন্ট ভেরিফিকেশন। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে কোনো কিছুই কিন্তু কনফার্ম নয়, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তোমার সিলেকশন কনফার্ম যদি হয় তাহলে সেটা কিন্তু ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে। এরপরে এই জায়গাতে আর সেই রকমের কোনো কিছু ডিটেলসে বলা নেই, যা কিছু আছে খুবই নর্মাল ব্যাপার, যে কোনো এক্সামের ক্ষেত্রে এগুলোই কিন্তু ফলো করা হয়। এই জায়গাতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কী কী লাগবে সেগুলো এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। এইটা ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে তখন তোমাদেরকে আমি ডিটেলসে বুঝিয়ে দেবো। এই জায়গাতে চলে আসে এবারে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কিন্তু 5/5/2023 রাত্রি 10টা থেকে চালু হয়ে গেছে, তোমরা কিন্তু এখন ফিল আপ করতে পারো। কীভাবে তোমরা ফিল আপ করবে, ডিভিসির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ক্যারিয়ার অপশানে যদি যাও তারপরে রিক্রুটমেন্ট অপশানে যাবে এবং সেখান থেকে
রিক্রুটমেন্ট নোটিশে গেলেই তোমাকে অ্যাপ্লাই অনলাইনের একটা অপশন দেবে, সেই জায়গাতে তুমি অ্যাপ্লাই করতে পারো। আর এটা লাস্ট ডেট হচ্ছে 26/5/2023 রাত্রি 12টা পর্যন্ত তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং পেমেন্টটাও কিন্তু তুমি ওই টাইম পর্যন্তই করতে পারবে, তারপরে আর কোনোরূপ তোমরা পেমেন্ট করতে পারবে না। এই জায়গাতে অনলাইনেই পেমেন্ট করতে হবে, আর কোনোভাবেই কিন্তু পেমেন্ট করার অপশান নেই। আর যে ক্যান্ডিডেটের যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই ডিগ্রি যদি থাকে তবেই সে অ্যাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তোমাদেরকে কিন্তু স্ক্যান কপি ও ফটোগ্রাফ সিগনেচার তোমাদের কিন্তু স্ক্যান কপি রাখতে হবে, ডেট অফ বার্থ প্রুফ রাখতে হবে, এবং কোয়ালিফিকেশান সার্টিফিকেট, ডিপ্লোমা যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট তোমাদের রাখতে হবে। এরপরে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা রাখতে হবে। যদি তোমরা এনওসি কোথাও জব করো সেই ক্ষেত্রে এনওসি তোমাদের রাখতে হবে। পিডাব্লিউবিডি যদি ক্যান্ডিডেট হয়ে থাকে সেই ক্ষেত্রে পিডাব্লিউবিডি সার্টিফিকেট রাখতে হবে। এছাড়া যদি তোমাদের স্ক্রাইব লেগে থাকে সেই ক্ষেত্রে তোমাদের স্ক্রাইবের যে টোটাল প্রেসক্রাইব ফর্মেট আছে সেই ফর্মেটে কিন্তু তোমাদেরকে সেটা ফিল আপ করতে হবে। ইডাব্লিউএস যদি হয়ে থাকো সেই ক্ষেত্রে সার্টিফিকেট লাগবে। তো যার যেটা অ্যাপ্লিকেবল সেটা কিন্তু লাগবে, এবং এই জায়গাতে সমস্ত কিছু ডিটেলস বলে দেওয়া আছে যে ফটোগ্রাফ বা ইমেজ যেগুলো হবে তার স্ট্যান্ডার্ড সাইজ কী হবে, মেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু কিন্তু তোমাদের থাকতে হবে এবং সেটা অ্যাক্টিভ থাকতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো এইখানে আমি ডিটেলসে বলছি না, যদি তোমরা চাও যে অ্যাপ্লিকেশন প্রসেস তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটা সম্পূর্ণ ভিডিও, তাহলে আমি পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু তোমাদেরকে নিয়ে একটা আলাদা ভিডিও আমি বানিয়ে দিতে পারি। আর এই জায়গাতে আমি বলে দিই যে 26/5/2023 পর্যন্তই কিন্তু লাস্ট ডেট, এরপরে কিন্তু তোমরা আর এটা ফিল আপ করতে পারবে না। আর এই জায়গাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কথা হচ্ছে, যারা ফাইনাল ইয়ারে আছো তারা কি অ্যাপ্লাই করতে পারবে? একদমই কেউ অ্যাপ্লাই করতে পারবে না। যারা ডিপ্লোমা পাস আউট করে গেছো একমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে, আদার্সরা কেউ অ্যাপ্লাই করতে পারবে না। এরপরে আমি চলে আসি যারা 2022-এ পাস করেছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের সার্টিফিকেটের ব্যাপারে একটা ঝামেলা হতে পারে। তো আমি বলে রাখছি, তোমরা কলেজ থেকে প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে নিতে পারো, বা 2022-এর সার্টিফিকেট কিন্তু বিভিন্ন কলেজে এসে গেছে বা তোমাদের 24 তারিখের মধ্যে চলে আসবে। তো আমি আশা করছি তার আগেই হয়তো চলে আসবে। তো তোমরা কলেজের সাথে যোগাযোগ করো এবং কলেজ থেকে সার্টিফিকেটটা তোমরা নিয়ে নাও, এবং সেই সার্টিফিকেটটাই তোমরা কিন্তু আপলোড করো, তাতে করে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। আর যারা রানিং স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফর্মটা অ্যাপ্লাই করার কোনো সুযোগ নেই। তো এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত আপডেট। যদি এই ডিভিসি রিলেটেড কোনো রকম কোনো কোয়ারিজ তোমাদের থেকে থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে তোমরা জানাও, আমি তোমাকে সমস্ত কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো বা সমস্ত কোয়ারিজের তোমাকে সলিউশন দিয়ে দেবো। আর এরপর যদি তোমরা চাও যে এই যে ডিভিসির ফর্মটা, এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটার একটা ভিডিও বানাতে, তাহলে তোমরা সেটাও কমেন্টে জানাও, আমি তোমাদের তাহলে সেই একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। ধন্যবাদ।